দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। মূলত অর্থনীতি, ব্যবসা বাণিজ্যের নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি এই অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করব বাংলাদেশের আবাসন খাতের নানা সমস্যা, সম্ভাবনা, সেই সঙ্গে বাংলাদেশের আবাসন খাতের খুবই রিনাউন্ড একটি নাম বিটিআইয়ের যে তাদের যাত্রা শুরু এবং সেই সঙ্গে তাদের ভবিষ্যৎ পরিকল্পনাও উঠে আসবে আমাদের এই আলোচনায়। আজ আমরা অতিথি হিসেবে পেয়েছি বিটিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক জনাব এফ.আর. খান। যে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। ধন্যবাদ আপনাকে। যে আলোচনার শুরুতেই একটা বিষয় খুব ফ্রিলি একটু জানতে চাই, সেটি হচ্ছে যে আমরা দেখি যে যখনই আবাসন খাতের কথা ওঠে পাশাপাশি কিন্তু একটি নাম মনের অগোচরে ভেসে ওঠে, বিটিআই। মনে হয় যে আবাসন খাত এবং বিটিআই একে অপরের পরিপূরক। তো আপনার কাছে একটু জানতে চাই, সেটি হচ্ছে যে আপনারা যখন 1984 সালে যখন এই বিটিআইয়ের যাত্রা শুরু করলেন, তখনকার চোখ দিয়ে আপনারা বর্তমানকে কিভাবে দেখেছিলেন, যে এই যে এখন বাংলাদেশে এই খাতটি যে একটা মহিরুহে পরিণত হয়েছে, সেটি কি আপনারা ওই সময় টের পেয়েছিলেন? একটু ঘুরিয়ে বলি আপনার প্রশ্নের উত্তরটা। যারা পাকিস্তানি আমলে জন্ম নিয়েছেন, মিষ্টির কথা বললে পরে মরণচাঁদ একটা নাম মনে আসে, যদিও মরণচাঁদ দোকানটা এখন তেমনভাবে নেই। বাট মরণচাঁদ ওয়াজ এ দোকান যেখানে মাটির হাঁড়িতে মিষ্টি পাওয়া যেত। আর ওই মিষ্টির একটা আলাদা বৈশিষ্ট্য ছিল। কি বৈশিষ্ট্য ছিল? যে মরণচাঁদের মিষ্টি দামে শ্রেয়, স্বাদে অতুলনীয়, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওনারা যেটা বলেন যেটা আজকের সেটা আজকেরই হয়, যেটা বলেন কালকেরই হয়, আর যদি নতুন করে বানিয়ে দেন সেটাই। অর্থাৎ ওনারা যা কমিট করেন সেটা ওনারা রাখেন। এখনও এরকম লোক আছে যে মরণচাঁদের মিষ্টি আনার জন্য ওই ওল্ড টাউন পর্যন্ত চলে যায়। সো বিটিআইয়ের নাম এই জন্যই মনে পড়ে যে আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত আমাদের প্রায় 10,000 ক্লায়েন্ট আছে, 450 বেশি বিল্ডিং আমরা হ্যান্ড ওভার করেছি। আপনি যে কাউকে জিজ্ঞেস করে দেখেন বিটিআইকে জমি দিয়ে কিংবা বিটিআই থেকে অ্যাপার্টমেন্ট কিনে, তারা কোনো সময় এই চিন্তায় পড়ে নাই যে কবে পাবো আমরা এটা, কিংবা আদৌ পাবো কিনা তো অনেক দূরের কথা আর কি। তো যাই কিছু হয়ে যাক, কোম্পানির লস হোক, যাই হোক না হোক, আপনার জিনিস আপনার এটা তো ব্যাংকের থেকেও বড় একটা ইনভেস্টমেন্ট। ব্যাংকে টাকা রাখলে উঠারও যায়, এখন অবশ্য ব্যাংকের কথা আলাদা, বাট ইন জেনারেল ব্যাংকে টাকা রাখলে আপনি উঠাতে পারেন। সো এখানে কিন্তু টাকা মানুষ আগে দিয়ে যাচ্ছে, জিনিস পাচ্ছে 2-3 বছর পরে। সো অতখানি বিশ্বাসে থাকতে হবে আপনার সেই সংস্থার উপরে, এবং আলহামদুলিল্লাহ বিটিআই সেটা রাখতে পেরেছে। সেটার কারণেই আপনার এই নাম দুইটা এই কথাটা আর এই নাম দুইটা পরিপূরক হয়ে গেছে। কিন্তু আপনি যখন শুরু করেছিলেন তখন আসলে আপনার এটার পেছনে কি দৃষ্টিভঙ্গি কাজ করেছে, ভাবনাটা কি ছিল? প্রথমে আমি তো অ্যাকচুয়ালি বেসিক্যালি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ারিং। আমি বুয়েট থেকে পড়াশোনা করেছি। বুয়েটে আমি কনসালটেন্ট ছিলাম বছর 4। তারপরে আমি জাপান চলে যাই এবং সেখানে গিয়ে আমি রিয়েল এস্টেটের উপরে কাজ করি। ওইটা স্কলারশিপটাই সেরকম ছিল আর কি। তো একটা জিনিস দেখলাম, আমাদের চেয়ারম্যান সাহেব যিনি আছেন উনিও ইংল্যান্ডে ছিলেন, উনিও ফিরে এসে কনস্ট্রাকশন কোম্পানি করবে এটা চিন্তা করলো। আমরা অলমোস্ট সমবয়সী। তো এই চিন্তার ভিতর দিয়ে একটা জিনিস বেরিয়ে আসলো, কিছুটা ট্রাইও করা হয়েছিল যে আমরা যদি ইঞ্জিনিয়ারিংয়ে কী করে হয় কনসালটেন্সি উইচ ইজ ডিজাইন, যেটার আর্থিক খুবই লিমিটেড আমাদের দেশে বিশেষ করে, আর আর্ট হচ্ছে কনস্ট্রাকশন। তা আপনি গভর্নমেন্টের কনস্ট্রাকশন করবেন, চুরি করতে হবে, নাহলে লস দিতে হবে, বিল পাবেন না, এমন মানুষকে আপনার তৈলমর্দন করতে হবে যেটা আপনার জন্য শোভা পায় না। এটা আমাদের ব্লাডের মধ্যে নাই। আমরা সবাই অ্যাকচুয়ালি এখানে যারা আছি মোরাললেস একাডেমিক লাইনের পূর্বপুরুষদের ধরলে পড়ে আর কি। তো আপনি তো জানেন বোধহয় যে আমাদের শেয়ারস টাওয়ারের ডিজাইনার যিনি, এই প্রসঙ্গে যাওয়ার আগে আমি একটু দর্শকদেরকে কিছু বলতে চাই। সেটি হচ্ছে দর্শকরা
অনেকে হয়তো জানেন না যে বাংলাদেশের যে বিখ্যাত যে স্থপতি এফআর খান, যিনি সিনিয়র এফআর খান হিসেবে পরিচিত, যে বিশ্বের যে সিয়ার্স টাওয়ার যার হাত দিয়ে নির্মিত হয়েছিল, তিনি সেই আজকে আমরা যার সঙ্গে কথা বলছি জুনিয়র এফআর খান বলা যেতে পারে, সেই সিনিয়র এফআর খানের ভাতিজা। জি, আপনার কাছে একটু জানতে চাই, তাহলে আপনি যে কি বলবো যে এই খাতের উদ্যোক্তা হলেন বা এই সেক্টরে আপনি আসলেন, সেক্ষেত্রে কি পারিবারিকভাবে, বা আপনি যেটি বলছিলেন যে আমাদের ব্লাডের কথা আপনি বলছিলেন, তাহলে কি আপনার চাচার দিক থেকে কি আপনি উৎসাহিত হয়ে এসেছিলেন, নাকি আপনার ব্লাডের মধ্যেই এটা ছিল যে এই সেক্টরে আপনারা কাজ করবেন? ব্লাডে কোনো কিছু থাকে না, এগুলি মানুষের চিন্তাধারা। অ্যাকচুয়ালি ব্লাডে কোনো কিছু থাকে না। জিনগতভাবে থাকাটার ব্যাপারে আমি জানি না, মেডিকেল কার্ড থাকতে পারে, এটা হয়তো ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল সাইডে জিনগতভাবে আছে, বাট এক্স্যাক্টলি একেবারে রিয়েল এস্টেট সেক্টরে এটা জিনের কিছু নেই। হ্যাঁ, চাচার দ্বারা উদ্বুদ্ধ হয়েছিলাম যে অনেক কিছু বিল্ডিং ইন্ডাস্ট্রিতে অনেক কিছু করব, বাট রিয়েল এস্টেটটা আমার জাপান অভিজ্ঞতা এবং আমাদের চেয়ারম্যান সাহেব যিনি, উনি এখন তো রিটায়ার করে গেছেন, ওনার পার্টিকুলারলি এটা ওনার সাহস এবং ওনার স্টিগমা, উনি যদিও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, বাট ওনার স্টিগমা, এই দুটো মিলে যাওয়াতে উই কুড থিঙ্ক যে আচ্ছা, যে কথাটা আপনি আগে বলছিলাম, চাচা এই কথা বলে গিয়েছিলেন যে যাই কিছু করো নিজের করো, মানে নিজে যেটা প্রডিউস করবে সেটাই বিক্রি করো। এখন অন্যের প্রডিউস করা না, এখন মানে সেটা কি করা যায়? আইদার আপনি আমরা তো আর ইন্ডাস্ট্রি করি নাই, যেহেতু আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং সাইডে, সো দ্য অনলি থিং না, মানে ওয়ান অফ দ্য থিং ইজ আমরা করব, আমরা বাড়ি বানাবো, জমি কিনবো, বাড়ি ডিজাইন করব, বাড়ি বানাবো, বাড়ি আপনার কাছে বিক্রি করব, এবং বিক্রির পরে আপনাকে ওটার যা যা পোস্ট হ্যান্ড ওভার সুবিধা সেগুলি আপনাকে প্রোভাইড করব, অ্যান্ড দ্যাট ইজ থ্রু আউট ইউর লাইফ। থ্রু আউট ইউর লাইফ কথাটা ইজ এ ভেরি বিগ থিং। হ্যাঁ, বাট আপনার প্রোডাক্ট যদি ভালো হয় তাহলে থ্রু আউট ইজ এ ভেরি স্মল থিং। আপনি যদি একটা খুব ভালো গাড়ি কেনেন তাহলে কিন্তু অ্যাকচুয়ালি আপনার কোনো ওয়ারেন্টি দরকার হয় না। আমি কোনো সময় ওয়ারেন্টিওয়ালা জিনিস কিনি না, বিকজ ইফ দ্য ব্র্যান্ড ইজ গুড, আপনার ওইটা তো ট্রাবলই দেবে না। আর ব্র্যান্ড ইজ নট সো গুড, কিন্তু ট্রাবল দিচ্ছে, আপনি নিয়ে যাচ্ছেন, সারাচ্ছেন, আবার নিয়ে আসছেন, সারাচ্ছেন, এটা তো খুবই একটা ট্রাবল সাব জিনিস। সো হোয়াট উই ওয়ান্ট টু ডু হিয়ার অ্যাজ ওয়েল, যে নিজেদের ব্র্যান্ডটাকে এইভাবে এস্টাবলিশ করতে চেয়েছি যাতে করে লোকজনের প্রবলেমই কম হয়, আর যদি হয় সেটা উইল টেক কেয়ার অফ। জি, এই যে আপনি ব্র্যান্ডিংয়ের কথা বললেন, ব্র্যান্ডের কথা বললেন, জি, বিটিআই তো এই সেক্টরে আসলে একটা ব্র্যান্ড, কর্পোরেট ব্র্যান্ড হিসেবে গড়ে উঠেছে। কিন্তু আমরা দেখেছি আপনাদের হাত দিয়ে বাংলাদেশের রিয়েল এস্টেট সেক্টর আসলে যাত্রা শুরু করলো, তার মধ্যে তো বিটিআই ওয়ান অফ দেম। তো আপনাদের হাত দিয়ে যাত্রা শুরু করার পর কিন্তু দেখেন এত বছরে, মানে আমি 2026 পর্যন্ত যদি ধরি, অনেকগুলো কোম্পানি কিন্তু বাংলাদেশে রিয়েল এস্টেট সেক্টরে হয়েছে, 500-রও বেশি। কিন্তু একটা বিষয় খুব মানে বিস্ময়ের সাথে লক্ষ্য করি, দেখেন খুব কোম্পানি কিন্তু খুব কম, হাতে গোনা 2-4টা 10টা, এটা 100ও হবে না, খুব রিনাউন্ড জায়গায় বা গ্রাহকের আস্থার জায়গায় চোখ বন্ধ করে বিটিআইকে যেমন চোখ বন্ধ করে মানুষ আস্থায় নেয়, সেই রকম আস্থাভাজন কোম্পানি কিন্তু গড়ে ওঠে না এই সেক্টরে। আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে আসলে একটু জানতে চাই, এটি কেন হচ্ছে আসলে? কেন আরও 20টা কোম্পানি বিটিআইয়ের মতো হতে পারছে না, কিংবা নাভানার মতো হতে পারছে না, ইস্টার্নের মতো হতে পারছে না? একদম ঠিক কথা বলেছেন আপনি। এটা একটা খুবই ক্যাপিটাল ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি। এখানে প্রায় 12 থেকে 13 হাজার উপাদান আছে, যেটা দিয়ে একটা অ্যাপার্টমেন্ট কিংবা কমার্শিয়াল বিল্ডিং কিংবা শপিং মল তৈরি হয়। সো এই সব কিছু সমন্বয় করে বিলিয়ে এটাকে বানিয়ে, এটাকে আপনার মনের মতো করে যা বলেছিলাম সেটার কথা রেখে ডেলিভার করা এবং তারপরে দেখশন করা, জিনিসটা কিন্তু খুব কঠিন। বলতে অনেক সহজ, কিন্তু অনেক কঠিন। এবং এটার ক্যাপিটাল একটু আগে যেটা বলেছিলাম, ইটস ভেরি ক্যাপিটাল ইন্টেন্সিভ। যদি কোথাও আপনার ভুল হয়ে যায়, আপনার অনেক বড় লস হয়ে যেতে পারে। তো সেই জন্য প্রথমে যখন এগুলি আসলো, আপনি যেটা বললেন যে আমরা প্রথমকার
কয়েকজনের না, আমরা যখন আরম্ভ করি বিটিআই, ইস্টার্ন হাউজিং আর প্রপার্টি ডেভেলপমেন্ট একটা ছিল, এই তিনটেই কোম্পানি ছিল। তার ভিতরে প্রপার্টি তো বন্ধ হয়ে গেছে পরে। ইস্টার্ন হাউজিং অফকোর্স আছে এখনো, বাট স্কেলে কমে আসছে আর কি। বিটিএস অনলি কোম্পানি যেখানে শুধুমাত্র এই ইন্ডাস্ট্রির উপরেই আমরা বেস করে কোম্পানিকে চালাচ্ছি, আমাদের আর কোনো সেকেন্ডারি কোম্পানি নেই, মানে অন্য কোনো ব্যবসা নেই। অনেক কোম্পানি আপনি যাদের নাম বলেছেন তাদের হয় গার্মেন্টস আছে, নাহলে গাড়ির দোকান আছে, নাহলে এইটা আছে ওইটা আছে। আমাদের যা আছে সব এই বিল্ডিং রিলেটেড। তার মানে আপনাদের ফুল কনসেন্ট্রেশনটা একটা অ্যাবসলিউটলি। সো আপনি যখনই জানবেন যে এটা না হলে আমারও রুটি রুজি হবে না, তখন কিন্তু আপনার ফুল ফোকাস, ফুল কমিটমেন্ট, ফুল এফোর্ট সব কিছু ওইটার উপরে গিয়ে পড়বে। তার মানে আপনাদের বিশেষত্বের যে জায়গাটা আপনারা বলতে চাচ্ছেন, যেটি হচ্ছে যে আপনারা এক জায়গাতেই কনসেন্ট্রেট, সুতরাং আপনাদের সফলতা পেতে কিংবা আপনারা সেখানে পরিশ্রম, ডেডিকেশন সব কিছু আপনারা দিতে পেরেছেন। অন্যদের হয়তো অনেক সিস্টার কনসেন্ট থাকে, ফলে সব জায়গাতে নজর দিতে গিয়ে আসলে কোনোটাই হয় না, এরকম। এক্স্যাক্টলি একজন বিজনেসম্যান ইটস কোয়াইট ন্যাচারাল। যদি দেখেন যে কোনো তার ধরেন 5-6টা সেক্টরে কাজ করে, কোনো একটা সেক্টর যদি দেখেন যে অনেকদিন ধরে চেষ্টা করেও খারাপ করছে, তখন কিন্তু ওই সেক্টরটার থেকে উনি বেরিয়ে যান। আমাদের তো বের হওয়ার কোনো সুযোগ নেই, এবং আমাদের এক্সপার্টাইজটাও যে ওইভাবেই গড়ে উঠেছে। সো উই রিমেইন হিয়ার, সিন্স উই রিমেইন হিয়ার উই হ্যাভ টু বি দ্য লিডার অফ দ্য মার্কেট। এবং আপনি যেটা বললেন যে 500-600টা, একসময় 1200 কোম্পানি হয়ে গিয়েছিল, এবং 1200 কোম্পানির ভিতরে এখন কমে এটা 450 না কততে আসছে। বাট এর ভিতরে এই 500-র ভিতরে মোস্টলি নন অপারেটিং, 5টা আছে অ্যাকচুয়ালি অপারেটিং কোম্পানি, একদম নাম ধরে বলে দিতে পারি। 5টা আছে অপারেটিং কোম্পানি, বাকিগুলিও ওই 2-1টা প্রজেক্ট নিয়ে চলে আমাদের, কিংবা আমাদের সমকক্ষ যারা সর্বস্ব আর কি। হ্যাঁ, নাম সর্বস্ব, তাদের ধরেন 50টা, 100টা, 150টা পর্যন্ত প্রজেক্ট চলছে। সেখানে 2-3টা প্রজেক্ট নিয়ে যারা চলে তাদের তো গোনার ভিতরে আনা যায় না। ওই যে তারা দেখেছে যে না, এটা ভাই অনেক কঠিন এই কাজ করা, কিন্তু লাভ অনেক কম। আপনি চা বিক্রি করেন ধরেন, হ্যাঁ, আপনি 500 টাকা ইনভেস্ট করছেন, আপনার লাভ হয়েছে 500 টাকা, সো 100% লাভ। আপনি কি চাই বিক্রি করবেন, নাকি আপনি যেখানে 5 লক্ষ টাকা ইনভেস্ট করছেন কিন্তু 1 লক্ষ টাকা লাভ হয়েছে, অনলি 20%, কোনটা ইনভেস্ট করবেন আপনি? ন্যাচারালি আপনার ফিগারটা এখানে ডিপেন্ড করে। এখানে এত বড় ইনভেস্ট করে অ্যাকচুয়ালি প্রফিট যেটা হয় প্রপারলি করলে পরে, অনেকের কাছে সেটা, আমাদের একটা শর্ট মানির একটা টেন্ডেন্সি আছে পুরো সোসাইটিতে। তো শর্ট মানি যদি থাকে, ওয়েদার ইট ইজ, আর নাম বললাম না, অনেক রকম কিছু আছে, হ্যাঁ, তো সেগুলি যদি করা যায় তাহলে আর আমাকে এত ঝামেলা করে। বাট হোয়াট উই গেট ইজ অনলি নট শর্টকাটে প্রফিটের দিকে মানুষের একটা প্রবণতা। তো প্রফিটই তো জীবনে সব কিছু না। এই যে আজকে আপনার আমার ইন্টারভিউ নিচ্ছেন কিংবা বিটিআর কথা বলছেন, এটাই হলো আমাদের ইনট্যাঞ্জিবল লাভ, যেটা আপনাদের স্লোগানও কিন্তু এটা, যে গ্রাহকের স্যাটিসফ্যাকশন। অ্যাবসলিউটলি উইন দ্য কাস্টমার্স হার্ট। আমি হার্ট জয় করতে পারি, আর একটা মানুষ, একটা মহিলার, একটা লোক একটা মহিলার হার্ট জয় করতে পারে না, সেখানে আমরা 10,000 মানুষের হার্ট জয় করতে পেরেছি, এর থেকে স্যাটিসফ্যাকশন আর কি একটা আস্থার জায়গা থেকে। জি দর্শক, আপনারা দেখছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছে ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি দেশের আবাসন খাতের নানা সমস্যা, সম্ভাবনা এবং তার নানা দিক নিয়ে। আমরা অতিথি হিসেবে পেয়েছি বিটিআই এর ম্যানেজিং ডিরেক্টর জনাব এফআর খান। জি, আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। আমি আরেকবার আপনাকে ধন্যবাদ দিলাম। স্যার, আপনার কাছে আমার একটু জানার ইচ্ছা, 1984 সালে যাত্রা শুরু করার পর বিটিআই আজ পর্যন্ত আনপ্যারালাল। তো সেক্ষেত্রে নতুন যারা এই ব্যবসায় এসেছে, কিংবা যারা আছে, কিংবা যারা ভবিষ্যতে আসার পরিকল্পনা করছে, আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা, আমার জানা মতে আপনার এই সেক্টরে প্রায় 50 বছরের অভিজ্ঞতা। আমার জানা মতে এত অভিজ্ঞতার কোনো মানুষ এখন পর্যন্ত স্যার জীবিত নয়। আমি জানি না
আপনি ভালো বলতে পারবেন। জীবিত থাকলেও অ্যাক্টিভ নাই আর কি। হ্যাঁ, তো তাদের প্রতি স্যার আপনার একটু পরামর্শটা কি থাকবে যারা এই ব্যবসায়? পরামর্শ ইজ ভেরি সিম্পল। যদি এই ব্যবসায় আসে, এই ব্যবসাটাকে ধৈর্য সহকারে ধরে রাখতে হবে। আপনাকে অপেক্ষা করতে হবে যে কবে ওই সময় আসবে যখন আপনি ফিজিক্যাল অর মানে টাকার অঙ্ক হিসাবেও আপনি ভালো পাবেন, সেই সঙ্গে সঙ্গে আপনার সুনামও বৃদ্ধি পাবে। যখন আপনার একবার সুনাম হয়ে যাবে, আপনি কিন্তু আর নিচে নামতে পারবেন না। আপনি ক্লাসে একবার ফার্স্ট হয়ে গেলে, ভুল করেও যদি ফার্স্ট হয়ে যান, পরের বছর কিন্তু আপনাকে ওই ফার্স্ট ধরে রাখতেই হবে। একটা তাগিদ কাজ করবে। তখন আপনাকে সেকেন্ডে চলে আসলে আপনি তখন নিজের প্রতি নিজের রাগ হতে থাকবে আর কি। তো সেরকম একবার সুনাম হয়ে যাওয়াটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, অ্যান্ড ওয়ান্স ইট ইজ অ্যাচিভড ইউ ক্যানট গো ব্যাক। তখন আপনার নিজের থেকেই প্রফিট উইল বিকাম এ বাই প্রোডাক্ট। মানে ফার্স্ট তার আস্থা অর্জন করতে হবে, সন্তুষ্টি অর্জন করতে হবে গ্রাহকের। সন্তুষ্ট অর্জন করাটা টাকা দিয়ে না, কিন্তু সন্তুষ্ট অর্জন করাটা আপনার কমিটমেন্ট দিয়ে। সেই কমিটমেন্টটা ইঞ্জিনিয়ারিং কমিটমেন্ট, আর্কিটেকচারাল কমিটমেন্ট, সবচেয়ে উপরে হলো ক্লায়েন্ট সার্ভিস কমিটমেন্ট। আমার একটা ফোন কেউ বলতে পারবে না আমার যে আমি কোনো সময় রিসিভ করি না, কিংবা মিস করলেও আবার কল ব্যাক করি না, চেনা অচেনা যাই হোক। এই লেভেলে এসে এই কাস্টমার সার্ভিস কোনো কোম্পানিতে দেয় না, আমি একদম চ্যালেঞ্জ করে বলতে পারি। স্যার, আপনি একটা কথা বললেন যে রিয়েল এস্টেট সেক্টর একটা কঠিন সময় পার করছে, সেটা নানান কারণে, এবং আপনি বলছিলেন যে সেল কমে গেছে প্রায় 40 থেকে 45% এরকম সেল কমে গেছে। তো এই মুহূর্তে আসলে রিয়েল এস্টেট সেক্টরের আসলে চ্যালেঞ্জটা কি, আসলে সংকটটা সবচেয়ে বড় সংকটের জায়গা আসলে কোনটা আপনার দৃষ্টিতে? না, সেল কমে যাওয়া এটাই তো একটা বড় সংকট, বিকজ সেল মানে সংকটটা কেন হলো? না, এই সংকটটা হওয়ার তো অনেকগুলি কারণ আছে, এত ডিটেলে বলা যাবে না। তার ভিতরে মেজর কারণগুলো আমি বলছি। একটা তো হলো যে একটা বিশাল চেঞ্জ আসছে উইদিন দ্য কান্ট্রি, পুরো জিনিসটাকে সাজিয়ে আবার ঢালাও করে নতুন করে সাজানো হচ্ছে, তো সেটা চলে যাবে, আবার সেল বেড়ে যাবে। সেকেন্ড কারণ হচ্ছে আবার গ্লোবালিও নানা রকম অস্থিরতা, এখানে যুদ্ধ, এখানে মারামারি, সেই ক্রাইসিসগুলিতে আমি ডিটেলে যাচ্ছি না, সেই ক্রাইসিসগুলি এবং ফুয়েল প্রাইসিং, ফসিল ফুলে হয় তার ইউজই হবে না একেবারে। এখন আমরা ফুয়েল থেকে মানে ফসিল ফুয়েল থেকে আমরা একেবারে ইলেকট্রনিক ইসে চলে যাচ্ছি, নিউক্লিয়ার ইসে চলে যাচ্ছি। সো এখানে বড় চেঞ্জ একটা আসতেছে। তো এইগুলির জন্য ইটস ট্রানজিশন পিরিয়ড। এই ট্রানজিশন পিরিয়ডের জন্য মানুষজন, যে আগে বললাম যে অনেকে আবার টাকা ধরে রাখতেছে, হ্যাঁ যাচ্ছে আমি এখানে ইনভেস্ট করবো না, আপাতত থাকবে। আপনার বাড়ি একটা জায়গায় দুইটা করতে হলে এখানেই করেন ভাই। তো তাতে করে তো অ্যাটলিস্ট অনেকে বলে যে না, একজনের এতগুলি থাকবে কেন, অসুবিধা কি আছে ভাই, আমাদের দেশেই থাকছে, আমাদের তো জিডিপিতেই অবদান রাখছে। বাইরে টাকা চলে যাওয়াটার থেকে তো অনেক ভালো। স্যার, আপনি যে কথাটা বললেন যে দুবাইয়ে চলে যাচ্ছে বা দুবাইয়ে কিনছে বা বাইরে টাকা চলে যাওয়ার কথা বলছেন, তাহলে কি স্যার রিয়েল এস্টেট সেক্টরে তো স্যার এক সময় ছিল কালো টাকা সাদা করার সুযোগ। আসলে কোন টাকাটা পাচার হয়ে যায়, যে টাকাটা কালো টাকা, যে টাকাটা মানুষ আয় হিসেবে দেখাতে চায় না, সেটাই তো গোপনে পাচার হয়ে যাচ্ছে। তো স্যার, আপনি কি মনে করেন রিয়েল এস্টেট সেক্টরে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়াটা অবশ্যই যৌক্তিক? এখানে কালো টাকা বলবো না আমি, এখানে আনডিক্লেয়ার্ড মানি যেটা আছে, কিছু টাকা আছে যে আপনি ধরেন আপনি বৈধ আয় কিন্তু বৈধ হয় কিন্তু দেখানো যায় নাই, বিকজ এটা দেখাতে গেলে অপ্রদর্শিত, মানে এটা দেখাতে গেলে পরে আরও ঝামেলা বেড়ে যায়। আমাদের সিস্টেমে এরকম যে আপনি সত্যি কথা বললে পরে আর কি তুই খাসটাই তোর বাবা খেয়েছে, তাহলে ওইরকম অবস্থায় চলে যায় আর কি। হ্যাঁ, তো এই জন্য মানুষ ওটাকে আচ্ছা ঠিক আছে বাদ দাও, ওটাকে দেখায় না, গোপন রাখে। এবং সিম্পলেস্ট এক্সাম্পল হলো, আপনি যদি আজকে একটা বাড়ি বিক্রি করেন, আপনি বিক্রি করে 100 টাকা বাড়ির দাম, আপনি একটা রেজিস্ট্রি করবেন, গভর্নমেন্টই বলে দিতেছে রেজিস্ট্রি করবেন 25 টাকায়। এই 75 টাকা যে আপনার কাছে আসলো, এটা তো দেখাতে পারবেন না, বৈধ হয় কিন্তু দেখাতে পারছেন না, কারণ আপনাকে দিতে হচ্ছে তো ওই সিল ছপ্পরবেলা 25 টাকা দিয়ে। তো এটা আপনি এদিক ওদিক রাখতেছেন, তারপরে দেখতেছে রাখলে পরেও এখানে ঝামেলা হয়, তখন আপনি এটার বিদেশে নিয়ে ওটাকে সরিয়ে ফেলছেন। সো এটার একটা ফর্মুলেশন ডেফিনেটলি আছে। আমাদের এই রেজিস্ট্রেশন কস্ট যদি প্রপারলি কমিয়ে আনে, তাতে করে গভর্নমেন্টের লস হবে না, কোনো রেভিনিউ বাড়বে আরও, বিকজ আরও বেশি লোক রেজিস্ট্রেশন করবে। ঠিক আছে, আপনি 25 টাকায় রেজিস্ট্রেশন করেন না, 50 টাকায় করেন। স্যার, আমি এই যে আপনি রেজিস্ট্রেশন ফির
কমানোর কথা বলছেন বা এই বিষয়টা টানলেন, আমি এই বিষয়ে একটু আপনার কাছ থেকে আরও একটু বিস্তারিত একটু জানতে চাবো। কারণ এই বিষয়টা নিয়ে যারা ফ্ল্যাট কিনতে চান কিংবা যারা আপনারা ব্যবসা করেন, উদ্যোক্তা যারা আছেন, এটা বড় রকমের একটা হ্যাসেল তৈরি করেছে এই সেক্টরে। সেটা সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাবো। তার আগে নিচ্ছে আরেকটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি আরেকটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি দেশের আবাসন খাত নিয়ে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন বিটিআই এর ম্যানেজিং ডিরেক্টর জনাব এফআর খান। আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। স্যার, বিরতির আগে আপনার কাছে আমি একটা প্রশ্ন করেছিলাম যে আমরা সব সময় দেখি যে রিয়েল এস্টেট সেক্টরে একটা বিষয় নিয়ে কম বেশি গ্রাহক এবং যারা বিক্রেতা বা আপনারা যারা ব্যবসায়ী বা উদ্যোক্তা আছেন, তাদের সবারই কনসার্ন হচ্ছে এই রেজিস্ট্রেশন ফিটা নিয়ে। এইটা একটা বড় ইম্প্যাক্ট ফেলছে এই সেক্টরে। এটি স্যার কীভাবে সমস্যাটা তৈরি করছে বা এটা সমাধানটা কি হতে পারে সে বিপরীত যদি একটু। জি, আমি একটু ফিগার এক্সাম্পল দিয়ে বলি। জি, তাহলে সহজ হয়, বুঝতে সুবিধা হবে আর কি। আপনি ধরেন একটা অ্যাপার্টমেন্ট কিনলেন যে তার অ্যাকচুয়াল দাম হচ্ছে 1 কোটি টাকা। আমি হিসাবের সহজতাটা বলছি। এখনের যা রেজিস্ট্রেশন কস্ট আছে, বিভিন্ন স্ট্যাম্প ডিউটি, গেইন ট্যাক্স, অমুক টমুক ধরে, এটা অ্যাবাউট 15% মতো আসে। অ্যাকচুয়ালি 16% আসে, তার সঙ্গে আবার ট্রান্সফার ফি দিতে হয় একটা। তো আপনি 1 কোটি টাকার জন্য 15 লক্ষ টাকা আপনার রেজিস্ট্রেশন করতে দিতে হচ্ছে। এখন বহু মানুষ আছে যারা রেজিস্ট্রেশন করে না, ভাই আমি রেজিস্ট্রেশন এখন আর টাকা নাই, আমি রেজিস্ট্রেশনই করবো না। আবার যারা করতেই একেবারে হবে, সরকার থেকেই বলে দেওয়া হচ্ছে যে এইখানে এটার দাম, ওখানে ন্যূনতম বলা হচ্ছে, মিনিমাম দাম হচ্ছে, কথার কথা বলছি আমি, 25 লক্ষ টাকা। হ্যাঁ, 25 লক্ষ টাকার কমে আপনি করাতে পারবেন না। 1 কোটি টাকার ফ্ল্যাট আপনার ভ্যালুয়েশনে, দলিলের ভ্যালুতে 25 লক্ষ টাকা। সো আপনি কিন্তু 25 লক্ষ টাকার অনেকগুলি সুবিধা আছে আপনার। আপনি তখন দেখাচ্ছেন আপনি 25 লাখ টাকা দিচ্ছেন, যিনি নিচ্ছেন উনিও দেখাচ্ছে 25 লক্ষ টাকা পেয়েছে, ওই 75 লাখের কোনো খবর নেই। আর সবচেয়ে বড় সুবিধা হলো যে 25 লক্ষ টাকার রেজিস্ট্রেশন কর, ওই 15% দিত। সো 25 লক্ষ টাকার রেজিস্ট্রেশন কস্ট গিয়ে আবার 3 লক্ষ টাকা মতো পড়তেছে। এখন আপনি 3 লক্ষ টাকায় রেজিস্ট্রি করবেন না 15 লাখ টাকা করবেন? আপনি হলে কী করতেন? 3 লক্ষ টাকায় করতাম। 3 লক্ষ টাকায় হয় যখন আপনি করতেছেন, তখন গভর্নমেন্ট ওই রেভিনিউটা থেকে বঞ্চিত হচ্ছে না। এখন গভর্নমেন্ট বঞ্চিত, সেই জন্য অনেকে রেজিস্ট্রিও করে না। এখন গভর্নমেন্ট যদি এই পার্সেন্টেজটাকে 15% না এনে, কথার কথা বলছি আমি, সবই কিন্তু এক্সাম্পল বলছি, যেটা অন্যান্য দেশে আছে, এটাকে যদি 5% করতো, তখন কিন্তু আপনি 1 কোটি টাকায় দেখাতেন। তখন 3 লক্ষ জায়গায় আপনি 5 লক্ষ টাকা লাগতো। 5% রেজিস্ট্রেশন কস্ট 5 লক্ষ, তাও আপনি করতেন 1 কোটি টাকা দেখিয়ে। সরকারের রাজস্ব আদায়ও বাড়ছে। এটা একটা আমি এক্সাম্পল দিলাম যে আনডিক্লেয়ার্ড কিংবা অপ্রদর্শিত আয়, সেটাকে আগে হালাল করতে হবে, নাহলে মানি ফ্লো হবে না। সেটাই ছিল আগে আর কি, যেটাকে ক্লজ 19B বলে আর কি। পরে দেখা যায় যে গভর্নমেন্টেরও লজিক আছে, অফকোর্স। গভর্নমেন্টের লজিক হলো যে আমরা তো একটু পেলে আরেকটু চাই, বসতে চাইলে শুতে চাই। তো দেখা গেল যে অনেকে ওই কমিয়ে আনলে পরেও বেশি দামটা আর দেখায় না। আবার এনবিআরকেও বলছি যে আপনারা একটু কমিয়ে নিয়ে আসেন, 15% কোথাও নাই। অনেক এক্সাম্পল দিয়েছি, ইন্ডিয়ায় নাই, পাকিস্তানে নাই, ব্যাংককে নাই, থাইল্যান্ডে নাই, কোনো দেশে নাই। তাহলে তো স্যার মৌজা রেটটাকে তো বাস্তব ভিত্তিক করা যেতে পারে। আসছি যে মৌজা রেটটাকে বাস্তব ভিত্তিক করলে পরে এবং রেজিস্ট্রেশনের পার্সেন্টেজটাকে কমালে পরে, এই দুটার সমন্বয় করে আপনারও এটা গ্রহণযোগ্য হবে, আবার গভর্নমেন্টের রেভিনিউ বেড়ে যাবে। পাশাপাশি এখন আমরা দেখছি যে ব্যাংক ইন্টারেস্ট রেট, এইটা তো স্যার অনেক হাই হয়ে গেছে। এখন ম্যাক্সিমাম যারা ফ্ল্যাট কেনেন তারা তো অবশ্যই ব্যাংক ঋণ নিয়েই কেনেন। এটাও তো তাদের জন্য ব্যারিয়ার তৈরি করে ফেলেছে। এবং ফিনান্সিয়াল সাইডটা, মানে ফিনান্সিয়াল ইনস্টিটিউটের সাইডটা, ওইটা হলো গভর্নমেন্ট বন্ডের উপরে ডিপেন্ড করে।
হ্যাঁ, গভর্নমেন্ট বন্ডের সার্টেন ভ্যালু অফ দিয়ে তো গভর্নমেন্টের বাংলাদেশ ব্যাংক থেকে বন্ড ছাড়ে, সেটার উপরে ডিপেন্ড করে ইয়ে হয়, ইন্টারেস্ট রেট ডিটারমাইন্ড হয়। এবং বাংলাদেশের জন্য আপনার ওই ক্যানাডার মতো 2% দরকার নেই, 5% হলে পরেই গুড এনাফ। জিয়াউর রহমান সাহেবের সময় উনি একবার একটা স্কিম চালু করলেন যে তখন কেউ বাড়ি উঁচা করতো না, বুঝছেন, ওই দোতলা বাড়ি করে রেখে দিত আর রডগুলি বেড়ে থাকতো, তারপরে আস্তে আস্তে তার ছেলে করতো, তার নাতি করতো, করতে করতে দোতলার থেকে 3 তলা পর্যন্ত হইলে 5 তলা আর হতো না। তো জিয়াউর রহমান সাহেব অত্যন্ত সূক্ষ্মতার সঙ্গে একটা চিন্তা করলেন যে আচ্ছা, এখানে যদি আমি একটা ইনসেন্টিভ দেই তাহলে তো ওই টাকাটা ওনার হাতে আসে। তা বলা গেল যে 6 তলা যদি করো, তখনকার দিনে 6 তলাই অনেক, 6 তলা যদি করো তাহলে 5% ইন্টারেস্টে তুমি লোন পাবে। এবং ওই লোনটা কিন্তু একেবারে ধাম অ্যাভেল করলো সবাই, এবং কন্ডিশনই ছিল যে পুরো বাড়ি না করলে কিন্তু লোন আর 5%-এ থাকবে না। সো এইখানে ইন্টারেস্ট রেটকে কিছু গভর্নমেন্ট থেকে এই সেক্টরকে টাকা অ্যালোট করে, যেহেতু এটা 8% জিডিপিতে ইয়ে করে, কন্ট্রিবিউট করে, সে অ্যালোট করে এই পার্সেন্টেজটাকে প্রথমে নামিয়ে আনতে হবে। এটা অ্যালোট করে, কিন্তু নিজের থেকে কিন্তু নামবে না, এটা থোক বরাদ্দ দিয়ে থোক বরাদ্দ দিয়ে। এবং এটা অনেক দিন ধরেই কথা হচ্ছিল যে কত 20 লক্ষ কোটি টাকা না কত যেন দেওয়ার কথা। তো এটা আবার কীভাবে দেবে, কী করবে, এটা করতে করতে আর হয়নি। তো এখন এটা দিয়ে এটা কমিয়ে নিয়ে আসলে পরে অ্যাটলিস্ট সিঙ্গেল ডিজিটেও আনলে পরে 8-9%-এ মানুষ তখন নেবে। হ্যাঁ, বিকজ আপনার একটা লাস্ট ফর্মুলা বলে দিই, যেটা ওয়ার্ল্ড ওয়াইজ রেকগনাইজ। আপনার যা ইনকাম, ধরেন আপনার ইনকাম 100 টাকা, 100 টাকাটা আমি সবসময় ইউজ করি বিকজ এটা হিসাব করতে সুবিধা হয়, পার্সেন্টেজে আসে। তার 1/3 যদি আপনি লোন নেন, এবং মানে 1/3 যদি আপনি লোন হিসাবে প্রতি মাসে দেন, ইএমআই যেটা বলি, ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট, তার মানে 33 টাকা আপনি যদি ব্যাংকে প্রতি মাসে দেন, যেটা আপনার ভাড়া দিয়ে উঠে যাচ্ছে, তাহলে ইউ আর ইন এ ভেরি সেফ অ্যান্ড কমফোর্টেবল পজিশন। জি, দেখা যাচ্ছে আমার ভাড়ার টাকাটাই আমি ওখানে ইনস্টলমেন্ট হিসেবে দিচ্ছি। অ্যান্ড এই 1/3টা ফিক্সড না, 1/3 থেকে হাফ পর্যন্ত 50% পর্যন্ত যেতে পারে। 50% ক্রস করে গেলে দেন ইউ আর ইন আনকমফোর্টেবল পজিশন, তখন আপনার ডিম একটাই খাবে আর কি বাসায় একজন, ওই পর্যায়ে চলে যেতে পারে আর কি। কিন্তু স্যার সেইটা তো আসে না, এটা তো অনেক মানে গ্রাহক চায় যে আমি যে টাকা বাড়ি ভাড়া দেই সেই টাকায় আমি ইনস্টলমেন্ট যাতে আমি দিতে পারি। ওই যে ইন্টারেস্ট কমালেই চলে আসবে, ইন্টারেস্ট কমালেই চলে আসবে, আসবে না কেন? ইন্টারেস্ট কমাবে, টেনিওর বাড়াবে, টেনিওর অলরেডি 20 বছর আছে। আপনি যেটা বললেন যে কেউ তো লস দিয়ে ব্যবসা করবে না, তাহলে কি পদক্ষেপ নিলে উইন উইন সিচুয়েশনে থাকতে পারবে? অর্থাৎ সাধ্যের মধ্যে মধ্যবিত্ত তার ফ্ল্যাটটাও কিনতে পারবে, প্লাস আপনারা যারা ব্যবসায়ী তারাও একটা কমফোর্টেবল পজিশনে থাকতে পারবে। এক্ষেত্রে সরকারের কি করণীয় থাকতে পারে? সরকারের কিছু করণীয় নেই। জি, এখানে সোশ্যালি যারা আপনারা আছেন, যারা প্রচার কার্যে জড়িত, প্রচার বিমুখ যেসব লোক, তাদেরকে শুধু টেলিভিশন না, পার্টিকুলারলি এখন সোশ্যাল মিডিয়ায় এইটা প্রচার করে যে আপনার সিম্পল লিভিংয়েও অনেক সৌন্দর্য করে, অনেক স্বাচ্ছন্দ্য করে সুন্দরভাবে থাকা যায়। ইন্ডিয়ায় কিন্তু এই জিনিসটা আছে। সে এই রুমটার ভিতরে কিছু নাই, কিন্তু শুধু কালারটাই একটা চেঞ্জ করে ফেলে। তো সেরকমভাবে আপনি কিছু ফার্নিচার যদি বেতের রাখেন, আপনি যদি কিছু ফ্লোর যদি আগের টেরাকোটার মতো করেন, আপনি রং যদি লোকাল রং একেবারে দামিটা লাক্সারিটা না ইউজ করে তার নেক্সট যেটা আছে সেটা ইউজ করেন, এগুলি সব কিছু মিলে করলে পরে কস্ট অনেক কমে আসে। মেইন কস্ট হচ্ছে ফিনিশিংয়ে, স্ট্রাকচারে কস্ট। আমাদের দৃষ্টিভঙ্গিতে একটা চেঞ্জ আনতে হবে। জি, মেইন কস্ট হচ্ছে আপনার স্ট্রাকচারে না, স্ট্রাকচারে অনলি 40% কস্ট, 60% কস্ট হলো ফিনিশিংয়ে। আর ফিনিশিংয়ে তো কোনো শেষটাই। আপনি ওই যে একজন বাথরুমে টাইল লাগায় স্পেন থেকে এনে, আরে বাথরুমে থাকেন আপনি 10 মিনিট, স্প্যানিশ টাইল লাগিয়ে আপনি মানে কি, উইল ইউ গেট এ গুড বাথরুম আর এ গুড শাওয়ার? তো ইউ গেট এ গুড শাওয়ার উইথ এ গুড শাওয়ার হেড, এবং সেটা লোকালি তৈরি করা যায়, লোকাল যে ইন্ডাস্ট্রিতে আছে, ভেরি মাচ অ্যাকসেপ্টেবল। আমরা তো কয়েকদিন আগে গোসল করতাম ভাই বালতিতে পানি, সাবান দিয়ে, হ্যাঁ বালতিতে পানি নিয়ে,
সো ওই শাওয়ার হেডে যে বৃষ্টির মতো পানি পড়ে আপনি ফল সিলিংয়ের সঙ্গে লাগিয়ে দেবেন, গুড এনাফ। বাট ইউ গো আস্ক ফর গ্রোহি, তখন তার আমি দিতে পারবো না ভাই ওই কষ্টে। স্যার আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, তো স্যার সার্বিকভাবে আপনার আর কি বলার আছে এই সেক্টর নিয়ে, প্লাস সবার জন্য আবাসন, বিশেষ করে মধ্যবিত্তের সার্বিকভাবে জন্য? পুরা জাতীয় অর্থনীতির জন্যই যেসব দেশ প্রথমে একটু কষ্ট করেছে তারাই কিন্তু শেষে গিয়ে সবচেয়ে স্বাচ্ছন্দ্যে থাকে। আমি দেশের নাম বলতে চাই না, বাট তার ভিতরে ভিয়েতনাম একটা, ইভেন ইন্ডিয়া, ওদিকে ধরলে পরে কোরিয়া, জাপান তো আছে। সবাই তো আর সোনার চামচ নিয়ে জন্ম নেবে না, কোনো দেশও সোনার চামচ নিয়ে আসেনি। সো আমরা যদি এই যেটাকে আপনি বললাম মাইন্ডসেটটা একটু চেঞ্জ করি, তাহলে আমরাও সেই মাইন্ডসেট অনুযায়ী বানাতে পারি। আমাদের এখানে গাড়ি ঘোড়া যা কিছু চলে টলে সব কিছু সেগুলি ইউজ করতে পারি সুন্দরভাবে, এবং জাতীয় স্বার্থে জাতীয় সম্পদকে সুন্দরভাবে ইউজ করলে পরে শৃঙ্খলা বজায় রাখতে পারে আমরা সব দিক দিয়েই ইনশাল্লাহ স্বচ্ছন্দ জীবন পাবো। এবং একটা সময় আসবে যখন অটোমেটিক্যালি আপনার যেটাকে আমরা বলি যে মানে মোর লাক্সারি লাইফ আর কি, লাক্সারি চলে আসবে। ইটস নট ভেরি লং, ইটস জাস্ট ফর শর্ট টাইম অফ পিরিয়ড। আমি খারাপভাবে থাকতে বলছি না, আমি বলছি যে স্বাচ্ছন্দ্য বজায় রেখেই ভালোভাবে থাকতে। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আশা করি ভবিষ্যতে আমি যা বললাম এই জিনিসটা একদিন প্রমাণ হবে আর কি, এই আশা নিয়ে আমি শেষ করতেছি। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন নিউজের সঙ্গেই থাকবেন।